আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুরু করেন স্যার। হ্যাঁ, তো কি অবস্থা আপনারা সবাই ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমি স্যার গত ক্লাসটা করতে পারি নাই। আর হোমওয়ার্কটাও করতে পারি নাই। আমি আসলে একটু মানে ঝামেলায় আছি। আমার চাচা অসুস্থ আইসিইউতে তো। তো আচ্ছা, দৌড়াদৌড়ি করছি স্যার। এজন্য আরকি এটা করতে পারিনি। আর ক্লাসটাও জয়েন করতে পারিনি। অসুবিধা নেই, ভিডিও ক্লাস দেখে করে নিয়েন। ঠিক জি আছে? স্যার, আমি পারবো স্যার, সমস্যা নাই। কিন্তু আমি করতে পারিনি আরকি কাজটা। আচ্ছা, অসুবিধা নেই। জি। হ্যাঁ, জেসমিন হক। জেসমিন, জেসমিন শুনতে পাচ্ছেন? জেসমিন, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা হোয়াটসঅ্যাপ একটা ওই যে কন্টেন্ট বানানোর নিয়ম কানুন দিছি, এই পয়েন্টগুলো একটু পড়েন। জি স্যার, পড়তেছি। ডিজিটাল কন্টেন্টের মান সম্পর্কিত চেকলিস্ট। নাম্বার 1, মূল পাঠের সাথে কন্টেন্টের সামঞ্জস্যপূর্ণতা রয়েছে কিনা। হ্যাঁ, এখন যে আপনারা যখন কন্টেন্ট বানানোর আগে আপনার যে কন্টেন্টের উপরে আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন ওইটার সাথে মিল আছে কিনা দেখে নিতে হবে। হ্যাঁ, তারপরে তারপরটা হচ্ছে স্যার, ব্যবহৃত উপাদান ও তথ্য প্রাসঙ্গিক কিনা। হ্যাঁ, প্রাসঙ্গিক হতে হবে। আপনি ধরেন কন্টেন্ট নিলেন একটা, আপনার এই ডিজিটাল কন্টেন্টের জিনিসগুলো অন্যদিকে চলে গেল, সেরকম হলে কিন্তু হবে না। আপনাকে প্রাসঙ্গিক হতে হবে। ওকে, তারপরে নাম্বার 3, উদ্দীপনা সৃষ্টিকারী উপাদান যেমন ছবি, ভিডিও, আওয়াজ, বাক্য ছিল কিনা। হ্যাঁ, উদ্দীপনা সৃষ্টিকারী হতে হবে আপনার জিনিসগুলো। তারপরে ছবি, ভিডিও, তথ্য স্পষ্ট কিনা। এই যে বলছিলাম না রেজুলেশন, ঠিক আছে, ওইদিকে ওই রেজুলেশনের বিষয়টা কিন্তু এই জন্যই আসছে। তো রেজুলেশন কম হলে কিন্তু ছবিগুলো অস্পষ্ট হয়ে যাবে, সেই জন্য এই বিষয়টা সতর্ক থাকতে হবে। ওকে, ছবি ও ভিডিও দেশীয় প্রেক্ষাপটের ছিল কিনা। এখন এই যে কন্টেন্ট যখন আমরা শুরু করি, মানে বানানো শুরু করি এবং ট্রেনিং দেওয়া শুরু করি, তখন কিন্তু আপনার বিদেশি ছবির উপরে ডিপেন্ডেন্সি ছিল বেশি। তো এখন তো ধরেন মোবাইল ক্যামেরা অ্যাভেলেবল হয়ে গেছে, এখন বিদেশি ছবির উপরে ডিপেন্ডেন্সি অনেকটা কমিয়ে আনা যাবে। সেটা আমরা যখন প্রশিক্ষণ শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এরপরে এরপরে স্যার, ব্যবহৃত ছবিতে ক্যাপশন দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, যখন আপনি একটা ছবি দিবেন এটা ক্যাপশন গুলো নিচে দিতে হবে, দিলে ছবির পূর্ণাঙ্গতা আসবে। ওকে, এরপরে নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী কোনো ছবি, ভিডিও বা তথ্য আছে কিনা। হ্যাঁ, এদিকে খেয়াল রাখতে হবে, ইতিবাচকের বিষয়টা খেয়াল রাখতে হবে। ওকে, স্যার, এটা কি ধরেন আমরা ভায়োলেন্স রিলেটেড কোনো ছবি দেওয়া যাবে না এরকম। হ্যাঁ ধরেন আপনি একটা দিলেন, একটা কন্টেন্ট আপনার বানালেন যেমন আপনার মাদকের উপরে, এখন আপনি যদি এখানে দেখা গেল যে মাদক সেবন করতেছে এই ছবিটা দিলেন, তো এই ছবিটা দেখে কিন্তু বাচ্চারা কিন্তু আপনার বিষয়টা তাদের রিয়াকশন হবে মাথায়, তো এটা শিখবে ওরা। হুম, তো আবার অনেক সময় দেখা গেলো একটা যুদ্ধের একটা কন্টেন্টের উপরে আপনি বানাচ্ছেন, ডিজিটাল কন্টেন্ট, দেখা গেলো এরকম একটা বিকৃত ছবি আপনি এখানে দিলেন যেটা আসলে মানে সহ্য করার মতো না। তো এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, এমন ছবি ব্যবহার করতে হবে যেগুলো আপনার প্রতিক্রিয়া মানে বিরূপ প্রতিক্রিয়া না হয়, এদিকে খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, পরে রচনামূলক টেক্সট আছে কিনা, থাকলে খুব বেশি, থাকবে না। এখন ডিজিটাল কন্টেন্ট কেন বানাবেন? ডিজিটাল কন্টেন্ট হবে, টেক্সট কম থাকবে, ডিজিটাল কন্টেন্ট কথা বলবে, ডিজিটাল কন্টেন্টের সাথে সাথে ছাত্রছাত্রীরা কথা বলবে। এখন আপনি যদি টেক্সটে সবকিছু বলে দেন তাহলে তো আর ডিজিটাল কন্টেন্ট এখানে আপনার বানিয়ে লাভ নাই। আপনার ছবি কথা বলবে, ছবির সাথে যদি আপনি টেক্সট দেন তাহলে তো এটা হলো না। তো সেই জন্য ডিজিটাল কন্টেন্ট মানে কি, আপনার একটা ক্লাসরুমে কি থাকে, একটা ক্লাসরুমে বোর্ড থাকে, হোয়াইট বোর্ড মার্কার থাকে,
তারপরে আপনার অনেক কিছু থাকে, তাই না? তো এখন ডিজিটাল কন্টেন্ট আনার অর্থ হলো এগুলো চলে যাবে না, এগুলো থাকবে। মানে যত প্রযুক্তি ইউজ হবে এগুলো ভ্যালুয়েট হবে, আপনার ক্লাসরুমে ভ্যালুয়েট হবে, অন্যগুলো থাকবে, এটাও থাকবে। মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সবকিছুই ক্লাসরুমে রাখতে হবে, রেখে একজন শিক্ষক সেটাকে পরিচালনা করবেন। তো এই জন্য ধরেন এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপরে ফ্রন্ট সাইজ 32 থেকে 40 ও কালার কম্বিনেশন সঠিক কিনা? এখন আমরা যখন ডিজিটাল কন্টেন্ট না জেনে যখন তৈরি করি, তখন কিন্তু বিভিন্ন স্লাইডে বিভিন্ন ধরনের ফন্ট এবং বিভিন্ন ধরনের কালার, অসামঞ্জস্যপূর্ণ কালার আমরা প্রয়োগ করি। তো ফন্ট সাধারণত এখানে যে ফন্ট সাইজটা বলা হয়েছে সেই ফন্ট সাইজটা রাখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে একরকম রাখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন বেড়ে আসলে একটু পরিবর্তন হতে পারে, কিন্তু ফন্ট সাইজ এই 32 থেকে যেটা বললেন আপনি সেরকম রাখতে হবে। তারপরে স্যার কালার কম্বিনেশনের যে ব্যাপারটা আমাদেরকে স্যার এখানে বলা হয়েছিল ক্লাসে যে ক্লাসরুমে অতিরিক্ত সবুজ কালার বা অতিরিক্ত কটকটা হলুদ কালার ইউজ না করতে, মানে এখন ডিজিটাল করতে। এখন আপনি তো, আমরা তো আমাদের তো সবাই চোখ আছে, তাই না? অনুভূতি আছে আমাদের। এখন আমরা উত্তরটা আমাদের দিয়ে আমরা পেয়ে যাব। যখন আপনি একটা কালার আপনি প্রয়োগ করবেন তখন দেখা যাবে যে আপনার চোখ ছোট হয়ে আসবে, আপনার বিরূপ একটা প্রতিক্রিয়া হবে। তো এই ধরনের কালার দেওয়া যাবে না। মানে কালারটা যাতে আপনার চোখে এবং পরিবেশের সাথে সামঞ্জস্য থাকে, এই ধরনের কালার ব্যবহার করতে হবে। ঠিক আছে? এটা আপনার হালকা কালার ইউজ করাটা আমার ভালো। মানে যেমন লাল, কটকটি কালার এগুলা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এবং সুন্দর এবং সামঞ্জস্যপূর্ণ ক্লাসরুমের সাথে পরিবেশ বান্ধব এরকম কালার ব্যবহার করতে হবে, এরকম হালকা জিনিস ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে ব্যবহৃত উপাদান সমূহ চিন্তন সহায়ক কিনা? হ্যাঁ, চিন্তন সহায়ক থাকতে হবে। তারপরে তারপরটা হচ্ছে স্যার দলীয় কাজের জন্য চিন্তামূলক কর্মপত্র ব্যবহৃত হয়েছে কিনা? হ্যাঁ, আপনি একটা দলীয় কাজ দিলেন, সেখানে ধরেন মানে চিন্তামূলক হলো না আপনার, তাহলে কিন্তু এটা ইফেক্টিভ হবে না। মানে এরকম জিনিস দিতে হবে যেটা স্টুডেন্টদের মধ্যে যাতে হয়, এটা এটা একটা কাজ করে, রিয়াকশন হয়। তারপরে অন্যান্য সহায়ক উপকরণ যেমন চকবোর্ড, পোস্টার পেপার ইত্যাদি ব্যবহারের সুযোগ আছে কিনা? হ্যাঁ, ক্লাসরুমে তো এগুলো অবশ্যই আছে, এগুলো রাখতে হবে, এগুলোর প্রয়োগ করতে হবে। আপনি ডিজিটাল কন্টেন্ট আনার অর্থ হলো যে আপনি কন্টেন্ট নির্ভর হলে হবে না, সবকিছুই আপনি ম্যানেজ করবেন, শিক্ষক ম্যানেজ করবে। ঠিক আছে? এরপরে ধারাবাহিকতা বজায় আছে কিনা? হ্যাঁ, এখন ধরেন আপনার ধারাবাহিকতা রাখতে হবে। কন্টেন্ট বানালেন, আপনার দেখা গেল যে আপনার ধারাবাহিকতা, এই যে আমি দিচ্ছি না আপনাদের একটা স্লাইড, নমুনা স্লাইড দিয়েছি না, ধারাবাহিকতা রাখতে হবে, রেখে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। এরপরে কন্টেন্ট ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকের নেতৃত্ব ও ব্যক্তিত্ব বজায় থাকবে কিনা? হ্যাঁ, এখন শিক্ষক দেখা গেল যে কন্টেন্টের মধ্যে এমন কিছু আনলো যেগুলো আসলে একটা হাসাহাসির পর্যায়ে চলে গেল, একটা কমেডি টাইপের চলে গেল, কন্টেন্টের বাইরে চলে গেলেন উনি, সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষকের ব্যক্তিত্ব কিন্তু হ্যাম্পার হবে। তো এই ধরনের কাজ করা যাবে না, কারণ কন্টেন্ট অনেকভাবে আপনি এখানে উপস্থাপন করতে পারবেন, অনেক সুযোগ আছে। তো সুযোগ থাকলেই কিন্তু সেই সুযোগ ব্যবহার করা যাবে না, আপনাকে কন্টেন্টের সাথে রিলেটেড হতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তারপরে শিখন ফল অর্জিতব্য কিনা? শিখন ফলটা মেইন বিষয়, ওইটার উপরে কিন্তু ক্লাসটা আপনার তৈরি হবে। তো এটা খেয়াল রাখতে হবে। তারপরে স্যার এখানে তো মনে হয় এই কয়টা ছিল। আচ্ছা, তো থ্যাংক ইউ ভেরি মাচ জেসমিন, সুন্দর উপস্থাপনের জন্য। তো এগুলো আপনারা বেশি পয়েন্ট না, কিন্তু খুব অল্প পয়েন্ট। যেহেতু আপনারা ডিজিটাল কন্টেন্ট বানাবেন, ডিজিটাল কন্টেন্টের প্রতি আপনাদের আগ্রহ আছে, সেহেতু আপনারা এই বিষয়গুলো একদম মাথায় নিয়ে নেবেন, এবং মাথায় মানে কি কয়েকবার পড়লেই কিন্তু আপনাদের চলে আসবে, আইডিয়া চলে আসবে। যখন আপনি এরকম হবে, আপনি যখন এটা ভালোভাবে স্টাডি করবেন, পড়বেন,
এবং আপনার মনোযোগ সহকারে এটা পয়েন্টগুলো নিবেন, তখন দেখা যাবে যে আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করার সময় এই বিষয়গুলো অটোমেটিক চলে আসবে সামনে। যে আপনি তৈরি করতেছেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে না। তৈরি করার সময়ই অটোমেটিক চলে আসবে এটা করা যাবে, এটা করা যাবে না। তো এইজন্য এটা খুব ইম্পোর্টেন্ট। এইজন্য আমরা এটা শর্ট লিস্ট করেছি। তো যাতে করে একজন শিক্ষক, একজন আপনার কন্টেন্ট যে তৈরি করবেন তার যাতে বিষয়টা মাথায় থাকে আরকি। তো এখন কনটেন্টের ডিজিটাল কনটেন্ট বানানোর আরেকটা বিষয় হলো শিখন ফলের বিষয়টা জায়গাতে আমরা কিন্তু অনেক সময় ভুল করি। তো সেই শিখন ফলটা যাতে আপনার ইয়া হয়, আপনার মানে ভুল না হয় সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে। তো আমরা একটু দেখি ভিডিওটা শিখন ফলের। তো শিখন ফলের ভিডিওটা ধরেন আমি চালাচ্ছি। এরপরেও আপনারা এটা যখন শিখন ফল তৈরি করবেন, মানে কন্টেন্ট তৈরি করার সময় যখন শিখন ফলের বিষয়টা আসবে, তখন কয়েকবার ভিডিওটা দেখবেন শিখন ফল বানানোর সময়, তৈরি করার সময়। এবার দেখতে দেখতে কিন্তু আপনাদের আইডিয়া হয়ে যাবে। তো আমি আসতেছি শেয়ারে। আচ্ছা, এই পর্বে আমরা দেখব শিকনফল কি, কিভাবে শিকনফল লিখতে হয়। শাব্দিকভাবে শিকনফল হলো শিখন অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত ফলাফল। শোনা যায়? কোনো একটি বিষয়ে পাঠ পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীরা কিছু পারদর্শিতা অর্জন করে। যেমন একটি পাঠ শেষে শিক্ষার্থীরা সৌরজগতের গ্রহগুলোর নাম বলতে পারছে, অন্য একটি পাঠ শেষে শিক্ষার্থীরা ফুলের বিভিন্ন অংশ শনাক্ত করতে পারছে। এমনিভাবে প্রতিটি পাঠ শেষে শিক্ষার্থীরা কিছু করতে পারে। পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের এই করতে পারাই হলো তাদের পারদর্শিতা, আর শিক্ষার্থীদের এই পারদর্শিতাই হলো ওই পাঠের শিক্ষণফল। অন্যভাবে বলা যায়, কোনো একটি বিষয়ে পাঠ পরিচালনার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের যে পারদর্শিতাগুলো অর্জনে সহায়তা করে থাকেন তাই হলো শিক্ষণফল। আসুন এবার জেনে নেই শিক্ষণফল কিভাবে লিখতে হয়। শিক্ষণফল নির্ধারণে প্রথমেই শিক্ষককে পাঠের বিষয়বস্তুর পরিধি নির্ধারণ করতে হয়। তারপর ওই বিষয়বস্তু থেকে শিক্ষক কি কি পারদর্শিতা অর্জন করাতে চান সেগুলো চিহ্নিত করতে হয়। এরপর এই পারদর্শিতাগুলো শিক্ষার্থীরা করতে পারবে এমন আচরণিক ভাষায় লিখতে হবে, যেমন বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, বর্ণনা করতে পারবে, পার্থক্য করতে পারবে ইত্যাদি শব্দগুলো ব্যবহার করে শিক্ষণফল লিখতে হবে। শিক্ষণফলে কোনোভাবেই এই শব্দগুলো ব্যবহার করা যাবে না যা শিক্ষার্থীরা করতে পারবে না, যেমন জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, অনুধাবন করতে পারবে ইত্যাদি শব্দগুলো শিক্ষণফলে ব্যবহার করা যাবে না, কেননা এই শব্দগুলো পরিমাপবাচক নয়। শিক্ষণফল লেখার সময় কয়েকটি বিষয় মনে রাখতে হবে। শিক্ষণফল লিখব পাঠের বিষয়বস্তু থেকে ধারাবাহিক, পাঠের বাইরের কোনো বিষয় আমরা শিক্ষণফলে আনবো না। শিক্ষণফলে ক্রিয়াবাচক শব্দের ব্যবহার করব, অর্থাৎ অ্যাকশন ভার্ব ব্যবহার করব। যেমন এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিবেশ দূষণের কারণসমূহ বর্ণনা করতে পারবে। এক্ষেত্রে বর্ণনা করতে পারা হলো ক্রিয়াবাচক শব্দ। একটি শিক্ষণফলে দুটি দক্ষতার কথা উল্লেখ করব না, যেমন এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিবেশ দূষণের কারণসমূহ বর্ণনা করতে পারবে, প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারবে। এই ক্ষেত্রে দুটি স্কিলকে আমরা আলাদা বাক্যে লিখব। একটি পাঠে যদি একাধিক শিক্ষণফল হয় তাহলে সহজ থেকে কঠিন এই ক্রম বজায় রেখে লিখব, অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর চিন্তন দক্ষতা এই ক্রম বজায় রেখে আমরা শিক্ষণফল লিখব। সহকর্মীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের পাঠের শিক্ষণফলগুলো সঠিকভাবে লিখতে সক্ষম হবেন। আসুন এবার নিজ বিষয়ের একটি পাঠের শিক্ষণফল লেখা অনুশীলন করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা চলে আসি আপনার গতকালকে আমরা যা শিখেছিলাম ওইটা একটু পুনরাবৃত্তি করি, রিক্যাপ করি। কে করবেন? আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন আপনি? বলেন।
জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। গত ক্লাসে আমাদেরকে শেখানো হয়েছিল যে আমরা একটা স্লাইড আসলে কিভাবে ধাপে ধাপে তৈরি করব, কোন স্লাইডের পরে কোন স্লাইডটা থাকবে। সেক্ষেত্রে আমাদের প্রথমে থাকবে হচ্ছে, প্রথম স্লাইডে থাকবে স্বাগতম, তারপর সেকেন্ড স্লাইডটা যেটা থাকবে সেটাতে থাকবে, এবং যে স্বাগতম স্লাইডটা ওটাতে আমরা একটা ছবি ব্যবহার করব, মানে পাঠ উপযোগী ছবি হতে পারে অথবা যে কোনো ধরনের ফুলের ছবি হতে পারে স্বাগতম স্লাইডটাতে। তারপরে স্লাইডে আমরা হচ্ছে পরিচিতিটা দেব। যদি আমি নিজ স্কুলের জন্য বানাই সেক্ষেত্রে আমার পরিচিতি পর্বটা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু অন্য স্কুলের যদি অন্য প্রেজেন্ট করতে যাই সেক্ষেত্রে আমার পরিচয় পর্বটা আমাকে দিতে হবে। এরপরে স্লাইডে আমি যেই পাঠটা পড়াতে চাচ্ছি ওই রিলেটেড আমি এক দুটো ছবি ব্যবহার করতে পারি অথবা ভিডিও ব্যবহার করতে পারি, এবং ছবি এবং ভিডিও দুটোই যেন খুব স্পষ্ট হয়, যাতে আমার সেই পাঠটা, যেই পাঠটা নিয়ে আমি পড়াবো সেই পাঠ রিলেটেড হয়। এই ছবি দেখিয়েই আমি পাঠের সূচনা করব, বা কোন বিষয়ে পড়াতে চাচ্ছি সেটা শিক্ষার্থীদের থেকে বের করে নিয়ে আসব। এরপরে আমি পরের স্লাইডটা যেটা করব সেটাতে আমি পাঠ শিরোনামটা ঘোষণা করব। এই পাঠ শিরোনাম ঘোষণা হয়ে গেলে আমি করব যে আমি যেই পাঠটা পড়াবো এখান থেকে আমার শিক্ষার্থীরা কি অর্জন করতে পারবে, মানে শিখন ফলটা কি হবে। আর শিখন ফল লেখার ক্ষেত্রে আমার কিছু বিশেষ জিনিস মনে রাখতে হবে, যেমন এই পাঠ শেষে আমরা শিক্ষার্থীরা কি বলতে পারে, বর্ণনা করতে পারে, চিহ্নিত করতে পারে, ব্যাখ্যা করতে পারে, বিশ্লেষণ করতে পারে, এই ধরনের শব্দগুলো আমরা চয়ন করব। তারপরের স্লাইডে আমরা যেটা করব সেখানে হচ্ছে পাঠ উপস্থাপন করব, মানে সেখানে কৌশলটা কি সেগুলো আমি আস্তে আস্তে করে স্লাইড অনুযায়ী বর্ণনা করব। এক্ষেত্রে আমি আমার পাঠ রিলেটেড ছবি ব্যবহার করতে পারি, ভিডিও ব্যবহার করতে পারি। আমার এই শেখানো কার্যক্রম শেষ হয়ে গেলে আমি শিক্ষার্থীদেরকে দিয়ে দলীয় কাজ বা জোড়ায় কাজ দিতে পারি, যেটা আমার পাঠের সাথে সম্পর্কিত হবে সেটাই আমি দেবো। দলীয় কাজও দিতে পারি, জোড়ায় কাজও দিতে পারি, আর চেষ্টা করব একক কাজটা যাতে অ্যাভয়েড করা যায়। আর কাজ শেষ হয়ে গেলে আমার পাঠ থেকে আসলে শিক্ষার্থীরা কি শিখলো সেটা জানার জন্য অবশ্যই আমার মূল্যায়ন করতে হবে। ওই এর পরের স্লাইডে আমি মূল্যায়ন পর্বটা রাখবো। মূল্যায়ন পর্বেও হচ্ছে আমার চিন্তা রাখতে হবে যে আমি সহজ থেকে কঠিনের দিকে প্রশ্ন করব, যাতে আমার শিক্ষার্থীরা যে আসলে শিখলো কিনা কিছু সেটার উল্লেখ থাকে। এবং হচ্ছে গিয়ে মূল্যায়ন করা শেষ হলে অবশ্যই আমাকে বাড়ির কাজ দিতে হবে। আমি বাড়ির কাজটা দিব। বাড়ির কাজ দেওয়ার পরে সবাইকে শেষ স্লাইডে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করব। ওকে, হ্যাঁ ধন্যবাদ মুবাশশিরা হ্যাঁ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো আমরা এভাবে কিন্তু ডিজিটাল কন্টেন্ট তৈরি করব। তো এই বিষয়গুলো, যে বিষয়গুলো আমরা এই পর্যন্ত আলোচনা করলাম এবং মুবাশশিরা যে বিষয়গুলো আলোচনা করলো, এইভাবে কিন্তু আমাদের সামনে অগ্রসর হতে হবে। এগুলো মাথায় রেখে আমাদের মানে তৈরি করাতে মানে করতে হবে আর কি, তৈরি করতে হবে। ধন্যবাদ। হ্যাঁ মুবাশশিরা। আচ্ছা, এখন আপনারা ওই যে লেসন প্ল্যান, আমাদের বাড়ির কাজ ছিল, আপনারা একটা প্ল্যান করবেন, মানে কোন বিষয়ের উপরে ক্লাস 6 থেকে 10 কোন বিষয়ের উপরে আপনারা কন্টেন্ট বানাতে চান। মানে কন্টেন্ট এখানে বানিয়ে আনতে হবে না। আমরা খাদিজার যে লেসন প্ল্যান ওইটা অনুযায়ী আমরা এখন কিছু কাজ দেখাবো, যেগুলো আপনাদের পরবর্তীতে আপনাদের কাজ করার ক্ষেত্রে সহায়ক হবে। তো এখানে আমরা কিছু ওর কন্টেন্ট রিলেটেড কিছু ছবি আমরা এখানে আনবো এবং প্রয়োজনে কিছু ভিডিও আমরা ডাউনলোড করব। তো আমি প্রেজেন্টে আসি। আমরা গুগল ক্রোমে যাব। খাদিজার কন্টেন্টটা ছিল আইসিটির পরিচিতি। জি স্যার। তো আইসিটির পরিচিতিটা অনেক বড়, অনেক কিছু এখানে আনা যেতে পারে। তো অনেক কিছুর মধ্যে থেকে আমি কিছু জিনিস আনবো, ঠিক আছে, অল্প কিছু জিনিস আনবো যেগুলো দিয়ে আমাদের খাদিজা আপনি ক্লাসটা শুরু করতে পারবেন। যেমন আইসিটির পরিচিতির ক্ষেত্রে কি কি আইসিটিতে কি কি আমরা পাই বলেন তো দেখি, কি কি জিনিস পাই, কি কি ছবি, কি কি কন্টেন্ট পাই আমরা।
বলেন খাদিজা, বলেন। স্যার আইসিটিতে আমরা আহ, বলেন কি একটা বলেন। কম্পিউটারের ব্যবহার, হ্যাঁ, আমরা কম্পিউটারের ব্যবহার এখানে পেতে পারি। আমরা মোবাইল ফোনের মাধ্যমে কথা বলাটাও আমরা এখানে আনতে পারি। কম্পিউটার একজন ব্যবহার করতেছে, তার পিকচার এখানে আনতে পারি। তারপর ফোন ব্যবহার, টেলিফোন ব্যবহার সেটা আপনারা আনতে পারি। আর কি বলেন? তারপরে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবহার। শিক্ষক ক্লাস নিচ্ছে মাল্টিমিডিয়া প্রয়োগের মাধ্যমে, ওইটা আমরা দেখাতে পারি। জি স্যার, তারপর হচ্ছে আপনারা কি বলেন? আরো স্যার আরো মনে পড়তেছে না। একটা মুভি দেখতে পারি আইসিটি বিষয়ে। আইসিটি বিষয়ে, অথবা যে কোনো বিষয়ে একটা ভালো মুভি দেখতে পারি, শিক্ষণীয় মুভি জি স্যার। আইসিটি প্রয়োগের মাধ্যমে। এরকম বিষয়গুলো আমরা এখানে মাথায় রেখে আমরা এখানে প্রয়োগ করতে পারি। এখানে আমি গুগল ক্রোমে যাব, ইমেজ, আমি কিছু ছবি এখানে ডাউনলোড করব, যেমন ইমেজেস। দেখেন এখানে আমি যখন লিখবো, কি লিখবো, কম্পিউটারের কম্পিউটারের ব্যবহারের ছবি, এন্টার। দেখেন কত ছবি এখানে চলে আসছে। এখন কত সহজ হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু উপকরণ, হ্যাঁ, এগুলো উপকরণ এগুলো আপনি সরাসরি ডিজিটাল কন্টেন্টের প্রয়োগের মাধ্যমে আপনি দেখাতে পারেন, অথবা এই উপকরণ ধরেন আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারলেন না, ঠিক আছে, আপনি করতে পারলেন না, আপনার সে সুযোগ আপনার রইল না, তখন আপনি এই উপকরণগুলো কম্পিউটারের প্রিন্টের মাধ্যমে, পোস্টার পেপারে প্রয়োগের মাধ্যমে আপনি এটাকে ক্লাসরুমে উপস্থাপন করতে পারেন। এই দেখেন কত ধরনের উপকরণ এখানে চলে আসছে আইসিটি ব্যবহারের। এটা দেখে দেখে আপনি বলতে পারবেন, এই যে দেখেন বিভিন্ন পার্টসের নাম ও কার্যকারিতা, তারপরে এই যে কথা বলতেছে ফোনে, তারপরে এখানে কম্পিউটার চালাচ্ছে, তারপর মোবাইলে থেকে আর পিসিতে কানেক্টেড হচ্ছে, মানে কত প্রয়োগ দেখেন। দেখতে পেরেছেন হাজার হাজার ছবি। এখান থেকে সহজ যে ছবিটা বুঝতে যেটা সুবিধা হবে, এই যে বাচ্চারা কম্পিউটার ব্যবহার করতেছে, এগুলো কিন্তু আইসিটির ব্যবহার। তারপরে অনেক ছবি এখানে চলে আসছে, এই যে দেখেন প্রচুর। এগুলো থেকে সিলেক্ট করে আপনি ছবি নেবেন, নিয়ে আপনার ডিজিটাল কন্টেন্টে প্রয়োগ করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এটা তো গেল ছবি। তারপরে আমরা আসি কিভাবে একটা ভিডিও আপনি কালেক্ট করবেন। ইউটিউবে যাই, যে এটা পেস্ট করে দেই, কম্পিউটার ব্যবহারের ছবি, এন্টার দিলাম।
এই যে দেখেন, এখান থেকে যে কোনো একটা ভালো ভিডিও আপনার কন্টেন্ট রিলেটেড সে ভিডিও ডাউনলোড করবেন, করে এখানে ছবিটা আপনারা কন্টেন্টে প্রয়োগ করতে পারবেন। তো আপনি তো এখানে ডাউনলোড দেখাচ্ছি, আমি একটা ছোট একটা ভিডিও ডাউনলোড করে দেখাবো। তো এখন এটা তো গেল ইউটিউব, হ্যাঁ। তো এখানে ইউটিউবের ক্ষেত্রে আপনারা এইভাবে সার্চ দিয়ে আনবেন, ভিডিও আনবেন। আবার অনেক ক্ষেত্রে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছেও যেতে পারবেন তথ্যের জন্য, কিন্তু আপনাকে মূল বিষয়টা কিন্তু কি, মূল বিষয়টা কিন্তু আমার কন্টেন্ট, ওইটা থাকবে মূল বিষয়। তো ওইটা সামনে রেখে আপনি বিভিন্ন জনের কাছে আপনি যাবেন, গিয়ে তথ্য কালেক্ট করবেন আপনার প্রয়োজন মতো। মানে তথ্যগুলো নিবেন জটিল তথ্য না, যেগুলো সহজে বোঝা যায় এরকম তথ্য আপনারা বিভিন্ন সোর্স থেকে নেবেন। আচ্ছা, ধরেন এখানে আমি এটা কয় মিনিট, এখানে ছোট একটা ভিডিও ডাউনলোড করবেন। এটা হলো কয় মিনিট, 13 মিনিট। এত বড়টা আমার দরকার নাই, 20 মিনিট। এটা 3 মিনিট। ছবিটা আমি এখানে চালাবো। চালানোর পর উপরে দেখেন আজকে এখানে আমরা এই যে শিখব এখানে অ্যাড্রেস কিভাবে আসছে, কম্পিউটারে ছবি ছবির আঁকতে অ্যাড্রেসটা হয়। কিন্তু উপরে দেখা এখন যাচ্ছে। সার্চ কিন্তু অপশনে গিয়ে আমি প্রিন্ট মাউস লিখে পয়েন্টার সার্চ এখানে দিব নিব, এবং এন্টার দিব। নিয়ে এখন ডাব্লিউ এরকম ডাব্লিউ একটা তিনটা ডাব্লিউ আছে, অ্যাপ চলে ডাব্লিউ আসবে। তিনটা ডাব্লিউর পরে ডট আছে, এটা হলো পেইন্ট অ্যাপ। ডটের এর পরে মধ্যে আমরা আমি ছবি কি করব, আঁকবো। এসএস দিব। এখন এই ছবি আঁকার জায়গাটা আমরা চাইলে ছোট দেওয়ার বড় পর করতে এন্টার। পারি। আমার যতটুকু এখানে প্রয়োজন হবে আমি ততটুকু নিয়ে নিচ্ছি। এখানে যে ক্লিপবোর্ডের পাশে অ্যাসেস দেওয়ার পর এখানে এরকম একটা ফিচার আসবে, সে কাজ করতেছে, যে দেখছেন কাজ করছে। কাজ করা অবস্থায় আমরা কিছু করব না, এখানে কখন কাজ করব সেটা আমি দেখাচ্ছি, সময় দিতে হবে। আচ্ছা, এখানে একটা ওই ভিডিওর ছবিটা কিন্তু এখানে আসার কথা, আসে নাই। এরপর আমি দেখি ডাউনলোড, নেট স্লো এই জন্য আসে নাই। প্রক্রিয়াটা আপনারা জেনে নেন। ডাব্লিউ 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 ডট এর পরে আমি অ্যাসেস দিলাম, অ্যাসেস দেওয়ার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে ওই যে ভিডিও ছবিটা এখানে শো করবে। শো করার পর আপনারা ডাউনলোড দিবেন। এই যে আসছে, এখন আসছে। এই যে ওই ভিডিওর থাম্বনেলটা কিন্তু এখানে আসছে। এখানে আমি কি দিব, ডাউনলোড দিব। এরকম আসবে। এরকম আসলে কিন্তু আবার আপনি আগের জায়গাতে যাবেন, গিয়ে আবার ডাউনলোড দিবেন। এটা তার অ্যাডভার্টাইজ চলে আসছে আর কি, অ্যাডভার্টাইজটা আমি অ্যাভয়েড করবো। এবার কয়েকবার আসবে, তো আবার এটাকে কেটে দেই, ক্লোজ ক্লোজ। এই যে এখানে প্রসেস হচ্ছে, কিন্তু অ্যাডভার্টাইজ আসলে আবার মূল জায়গাতে এসে আবার ডাউনলোড দিবেন। এভাবে একবার দুইবার লাগবে। তো এখন এভাবে আমাদের
একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করব আমরা। তৈরি করার ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? প্রথমে আমরা যে একটা নিয়ম কানুন দিয়েছি সেটাকে আপনারা মাথায় রাখবেন। তারপরে শিখন ফলের বিষয়টা মাথায় রাখবেন। তারপর স্লাইডের বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপরে তথ্য কালেক্ট কিভাবে করবেন সেই বিষয়টাও আপনাকে সামনে রাখতে হবে। তো কিছু কিছু নিয়ম কানুনগুলো এগুলো যদি আপনি সামনে রেখে কাজ শুরু করেন তাহলে আপনাদের কাজটা করতে সহজ হবে। আর যদি এগুলার বাইরে চলে যান তাহলে কিন্তু সামঞ্জস্য থাকবে না। আপনাকে অবশ্যই কন্টেন্টের সাথে সামঞ্জস্য রেখে কন্টেন্ট তৈরি করতে হবে। আর সেটা না করলে কিন্তু কি হবে, আপনার দেখবেন যে আপনার উল্টাপাল্টা হয়ে গেছে। মানে সামঞ্জস্য না থাকলে কিন্তু তখন সেটার কার্যকরী হবে না, তেমন ভাবে কার্যকরী হবে না। আর যদি এই নিয়মগুলো মাথায় রেখে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু কি হবে, আপনাদের কন্টেন্টটা মানে ইফেক্টিভ হবে। আচ্ছা, আমার অনলাইনের অবস্থা খারাপ, তো অনেক সময় লেগে যাবে। তো ডাউনলোডটা এইভাবে করতে হয়, ওই যে আপনারা যে পিকচারটা আপনার কন্টেন্ট রিলেটেড বিষয় লিখে এখানে সার্চ দিবেন। অযথা আন্তরিক সার্চ দিলে হবে না। আপনি যেটা চাচ্ছেন স্পেসিফিক সেটা লিখে এখানে আপনারা সার্চ দিবেন। দিলে আপনাদের ভিডিওগুলো আসবে। ভিডিওগুলো আসলে আপনারা দেখে নেবেন কোন ভিডিওটা মানে ছোটটা এই জন্য আনবেন, এটা তাড়াতাড়ি ডাউনলোড হবে। আর বড়টা যদি এখানে ডাউনলোড দেন অনেক সময় লেগে যাবে। তা আমরা সবসময় চেষ্টা করব ভালো এবং ছোট ভিডিও ডাউনলোড করতে। আমি কিন্তু সেটাই করলাম, এখানে দেখে নিলাম যে কোন ভিডিওটা ছোট, সেটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি ওইটাকে ওপেন করলাম। ওপেন করার পর ওইখানে উপরে কিন্তু একটা লিঙ্ক, প্রত্যেকটা ভিডিওর কিন্তু একটা লিঙ্ক থাকে। মানে মানে ওইখানে কি অ্যাড্রেস বার, ওইখানে আপনি মাউস পয়েন্টার নেবেন, নিয়ে কার্সার নিয়ে 3টা ডাব্লিউর পর একটা ডট আছে, ডটের পরে আপনারা এসএস লিখবেন। এসএস লেখার পর আপনারা এন্টার দিবেন। আর কিছু কাজ নাই এখানে। এসএস লেখার পর এন্টার দিয়ে ওয়েট করতে হবে। এরকম ফিচার আসলে তখন আপনি ওইখানে ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর সাথে সাথে ডাউনলোড হবে না, সে কিছু অ্যাডভার্টাইজ দিবে। তো ওইটা আসলে আবার ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর ওই তার যে অ্যাডভার্টাইজটা আসছে, বিজ্ঞাপনটা আসছে, সেটাকে কেটে দিবেন। তো একসময় এরকম ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা আনবেন। তো আমরা নেক্সট ক্লাসে এই বিষয়টা সম্পর্কে আমরা দেখব কিভাবে একটা ডাউনলোড ভিডিও আপনি স্লাইডে নিবেন, সেই বিষয়টা আমরা স্পষ্ট করব। ঠিক আছে? তো আজকে আমার ইন্টারনেটের অবস্থা খারাপ, যতটুকু হয়েছে ক্লাস ততটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। নেক্সট ক্লাসে আমরা বাদবাকিগুলো আমরা এখানে সামনে আনবো। মোটামুটি এখন একটা কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আশা করি আপনাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। আবার যখন আপনারা তৈরি করবেন আরো পরিষ্কার হবে কিভাবে তৈরি করবেন। তো এই কন্টেন্ট তৈরি করার পরে কিন্তু আমরা এটাকে ভিডিওগ্রাফিতে রূপান্তর করব। কন্টেন্ট তৈরি করার পর আমরা এখানে এআই নিয়ে আসবো। এআই ব্যবহার করে এটাকে আরো কিভাবে প্রাণবন্ত করতে পারেন, কোন এআই এর টুলস গুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন, সেই বিষয়গুলো আমরা এটা তৈরি করার পরে এখানে নিয়ে আসবো। দেন আমরা ভিডিওগ্রাফিতে যাব। ভিডিওগ্রাফিতে গিয়ে এটাকে আমরা আমাদের যে ট্রেনিংটা আছে সেটার পূর্ণাঙ্গতা দিব আমরা ওইখানে। তো ঠিক আছে, তো এখন একজন ফিডব্যাক দেন, কে দিবেন? চলে আসেন। আজকে ক্লাসটা কেমন লেগেছে, মানে কতটুকু ইফেক্টিভ হয়েছে, সেটা একটা ফিডব্যাক দেন। কে দিবেন? চলে আসেন, বলেন। যেটা হচ্ছে স্যার, আমি তো গত ক্লাসটা মিস করেছিলাম। তো আজকে হচ্ছে যে খাদিজা আপুর কারণে হচ্ছে আমি গত ক্লাসে যে জিনিসগুলো মিস করেছিলাম ওগুলা সম্পূর্ণ ভালোভাবেই বুঝতে পারলাম। আপুকে অনেক থ্যাঙ্কস। আর কিভাবে বাকি আমাদের কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে বাকি এবং
যে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এগুলো ভালোভাবে দেখলাম। আর হচ্ছে আমাদের পাঠ পরিকল্পনা মানে লেসন প্ল্যান তৈরির ক্ষেত্রে সেটা আমরা কিভাবে ওইটার উপর ডিপেন্ড করে কন্টেন্টটা ক্রিয়েট করব, এটাও দেখতে পেলাম এবং ইনশাল্লাহ আশা করছি স্যার পারবো, সমস্যা হবে না তৈরি করতে কোনো। আচ্ছা, আর থ্যাংক ওই ইউ। যে ডাউনলোডটা কিভাবে করব, কোথা থেকে আমরা কন্টেন্টের জন্য যে আমরা স্যাম্পল গুলো নিব এগুলো কিভাবে করব এগুলোও দেখতে পেলাম। ওকে, তো এটা ভিডিও যাবে, ওই ভিডিও যাওয়ার পর আরো এটা দেখতে পারবেন, বুঝতে পারবেন জি আপনারা। জি জি অনেক ইনশাল্লাহ। ধন্যবাদ। তো এখন এই আপনারা বাড়ির কাজ হবে আপনারা তো অলরেডি আপনাদের যে বিষয়ের উপরে আপনারা কন্টেন্ট তৈরি করবেন সেটা তো মোটামুটি সিলেক্ট হয়ে গেল। এটার উপরে আপনারা কাজ শুরু করে দিবেন কালকে থেকেই। আপনারা যদি কাজ না করেন তাহলে কিন্তু ট্রেনিং করে কোনো লাভ হবে না। আপনাকে এটা একটু সিরিয়াস ভাবে নেন। সিরিয়াস ভাবে নিলে কিন্তু এখানে অনেক কিছু শিখতে পারবেন। অন্য কোনো জায়গাতে আপনাদের প্রশিক্ষণের জন্য যেতে হবে না। এখানেই আপনারা এই বিষয়গুলো শিখে যেতে পারবেন। তো এই জন্য ধরেন আমরা যেভাবে যাচ্ছি সেটাকে যদি আপনারা একটু সিরিয়াস হিসেবে নেন তাহলে কিন্তু আপনাদের খুব চমৎকারভাবে আপনারা সেটা আয়ত্ত করতে পারবেন এবং এমন জিনিস শিখতে পারবেন যেগুলো আপনি অন্য কোনো জায়গাতে আপনি সহজে সেটা পাবেন না। ঠিক আছে? তো এখানে আমরা উদারভাবে শিখাবো যাতে করে আপনি নিজে তৈরি করতে পারেন নিজেকে। তো সিরিয়াস হিসেবে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটু সময় দিতে হবে। তো আপনার বাড়ির কাজ হলো আপনারা অবশ্যই লেসন প্ল্যানটা করবেন, যে বিষয়গুলো আজকে সিলেক্ট হলো ওইটার উপরে লেসন প্ল্যানটা করবেন। করে যদি কম্পিউটার থাকে আপনারা এইভাবে খাদিজার মতো প্রেজেন্টেশনের জন্য এরকম স্লাইড তৈরি করে ফেলবেন। ব্ল্যাঙ্ক করেন, সমস্যা নাই। তো এই ব্ল্যাঙ্ক থাকলে সেখানে আমরা ছবি এনে অথবা ভিডিও এনে আমরা এখানে ফিল আপ করবো, কিন্তু সিস্টেমটা আমরা ডেভেলপ করে ফেলবো। এটা আপনারা বাড়ির কাজ হিসেবে আপনারা এটা করবেন। নেক্সট ক্লাসে আমরা মোটামুটি শেষ করব ডিজিটাল কন্টেন্ট। আজকে অনেকটা আমাদের হয়ে গেছে, এটার উপরে ভিত্তি করে বাদ বাকি এগুলো দেখিয়ে দিলেই কিন্তু আপনারা একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবেন। এরপরে ক্লাসে আমরা অন্যান্য বিষয়গুলো আমাদের এখানে ভ্যালুয়েট করব আমাদের কন্টেন্টের মধ্যে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার আমি অ্যানাউন্সমেন্ট করলে আপনারা অবশ্যই আপনারা ক্লাসে উপস্থিত হয়ে আপনারা শিখবেন। তো আর কোনো স্যার প্রশ্ন একটা আছে কোশ্চেন আপনাদের? ছিল। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন কোশ্চেন, জেসমিন। স্যার আমরা যে কন্টেন্টটা করব দেখাবো সেটা আমরা ক্লাসে যেভাবে প্রেজেন্ট করি ওইভাবে স্যার বলে করতে হবে নাকি এমনি জাস্ট দেখাই দিলে হবে? এমনি জাস্ট দেখাবেন। এখানে 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 ধরেন আপনি কন্টেন্টটা কিভাবে করতেছেন এবং কতটুকু হলো, কোন জায়গাতে ভুল হলো আপনি দেখানোর পরেই কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে ক্লাস নেওয়ার দরকার নাই, আপনারা এখানে শিখবেন। এখন তো এই ট্রেনিংটা আপনার টিচিং প্র্যাকটিসের আগে যদি ট্রেনিংটা দেওয়া যেত তাহলে আপনারা প্র্যাকটিসটা সুন্দরভাবে করতে পারতেন, কিন্তু সেই সুযোগটা আমাদের হলো না, আমরা পারি নাই। আপনাদের ব্যস্ততার জন্য আমরা 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 সেটা করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল টিচিং প্র্যাকটিসের আগে এই বিষয়টা ধরিয়ে দিলে আপনারা প্র্যাকটিসটা সুন্দরভাবে ক্লাসরুমে করতে পারতেন। কিন্তু এখন যখন এটা হলো না, এখনো সুযোগ আছে, কিন্তু আপনারা তো মোটামুটি আপনারা স্কুল থেকে এবং আমাদের কলেজ থেকে এই যে আপনারা সিমুলেশন করলেন প্রায় 1-2 মাস আপনারা টিপি করলেন। টিপি করার মাধ্যমে কিন্তু মোটামুটি ম্যানুয়াল বিষয়টা কিন্তু আপনাদের মাথায় চলে আসছে প্র্যাকটিক্যালের মাধ্যমে। এখন এটাকে এখানে প্রয়োগ করবেন, ওই আইডিয়াটাকে এখানে প্রয়োগ করবেন। এই টেকনিক্যাল বিষয়গুলো আমি শিখাবো আপনাদের ওই আইডিয়া এবং এখানকার আইডিয়া দুই আইডিয়া মিলে আপনারা চমৎকার একটা ডিজিটাল কন্টেন্ট বানাতে পারবেন। ঠিক আছে? এখানে প্রেজেন্টেশন করার দরকার নাই, আপনারা এইভাবে স্লাইড করে একটু আলোচনা করলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে আপনাদের? মানে বলতে গেলে এখন আপনারা পরিপূর্ণ, মানে বিএড যে করছেন এখন আপনারা মোটামুটি ফুলফিল। তো এটাকে আমরা এখন বাস্তবায়ন করব কন্টেন্টের মাধ্যমে। তো ঠিক আছে, আজকে আমি শেষ করি। আর কোন প্রশ্ন আছে? না স্যার। কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো শেষ করি। আজকে একটু সময় লেগে গেছে কারণ টেকনিক্যাল প্রবলেম ছিল। আমি সাধারণত 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করার চেষ্টা করব।
জি ওকে, জি তো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।